আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে আমেরিকার ডিজিটাল চোখ অন্ধ করে দিল ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এতদিন আমরা এক ধরনের খবর দিয়েছি। এখন প্রাযুক্তিক সেক্টরগুলোকে ধ্বংস করে দেবার জন্যে ইরানের যে পরিকল্পিত হামলা, এটা আসলে একদম লক্ষ্যভেদী। একটা দৃশ্য তো দেখতেই পাচ্ছেন। ইরান কি বলছে? ইরান বলছে যে মার্কিন বাহিনীর ডিজিটাল চোখ তারা অন্ধ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে নাসর টু অভিযানের ২৪তম তীব্র আক্রমণে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের কেন্দ্রীয় তথ্য ভান্ডার অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন বাহিনীর ডিজিটাল চোখ হিসেবেও পরিচিত। এটি তথ্য আদান প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রতিবেদনে বলা হচ্ছে যে এমি সাউথ ওয়ান নামে পরিচিত অ্যামাজনের ক্লাউড অঞ্চলটি মধ্যপ্রাচ্যে কোম্পানিটির প্রথম কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা ২০১৯ সালে চালু হয়। এতে আরো দাবি করা হয় বাহরাইনে অবস্থিত অ্যামাজনের এই স্থাপনাটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তথ্য প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র এবং কার্যত তাদের তথ্য ব্যবস্থার মূল অবকাঠামো হিসেবে কাজ করে। প্রতিবেদন অনুযায়ী অ্যামাজন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের যৌথ যুদ্ধ পরিচালনা ক্লাউড সক্ষমতা প্রকল্পের ৪টি প্রধান ঠিকাদার প্রতিষ্ঠানের একটি। প্রায় $৯ বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে পেন্টাগন ক্লাউড কম্পিউটিং, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি বিভিন্ন সামরিক অভিযান এবং আঞ্চলিক ঘাঁটিতে ব্যবহার করে থাকে। তো প্রিয় দর্শক, আরো খবর হচ্ছে যে বাহরাইনে অবস্থিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় অবকাঠামো লক্ষ্য করে ইরান যে হামলা চালিয়েছে তাতে পুরো অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আইআরজিসি এটা নিয়ে একটা বিবৃতিও দিয়েছে। তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, সম্প্রতি ইরানের দার খোভিন এলাকার বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। তবে এই হামলার দাবির সত্যতা আসলে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেনি বা এই সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি। দেখুন, এটা এত স্বাভাবিকই। এই সংক্রান্ত তথ্য তো আর মার্কিন যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে দেবে না। তারা পরাজয় বরণ করছে, সেই তথ্য আগ বাড়িয়ে উচ্ছ্বাসের সঙ্গে প্রকাশ করার মতো আহ গর্ধভের কাজ তো আর হতে পারে না। তো সেই জন্য সেন্টকম হয়তো এখন পর্যন্ত কোনো কথা বলেনি। দেখুন, যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য। ইরানের ক্ষেত্রে বলা হয় যে ইরান সামরিকভাবে যতটা সক্ষমতা অর্জন করেছে, ঠিক ততটাই পিছিয়ে রয়েছে গোয়েন্দা তথ্যের জন্যে। সেই জন্য আমরা যদি গত ২ বছরের ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করি, আমরা কি দেখব? প্রেসিডেন্ট রাইসি থেকে শুরু করে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে কেবলমাত্র গোয়েন্দা ব্যর্থতার কারণে হত্যা করতে পেরেছিল মোসাদ। একেবারে ইরানের মূল কলিজার ভেতরে গিয়ে তারা কিন্তু হামলা করেছে ইসমাইল হানিয়াকে এবং হত্যা করেছে। এরপর প্রেসিডেন্ট রাইসি তিনি হেলিকপ্টারে করে রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্য দিয়ে আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন, কিন্তু আর ফিরতে পারেননি। তো এই যে ঘটনাগুলো একের পর এক ঘটেছে, এরপরে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে গোয়েন্দা ব্যর্থতার কারণে। এমন একটা বাংকারে ছিলেন যে পুরো বাংকারে যারা যারা ছিলেন হাসান নাসরুল্লাহর সঙ্গে সবাইকে হত্যা করে ফেলা হয়েছে কেবলমাত্র গোয়েন্দা ব্যর্থতার কারণে। তো সেই জন্য বলছি যে একটি যুদ্ধক্ষেত্রে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দেখুন, সাম্প্রতিক সময়ে ইরান কিভাবে এত সফলতা অর্জন করলো, অবাক করা ঘটনা। দেখুন, বাহরাইনের কোথায় ভূগর্ভস্থ মার্কিন ঘাঁটি রয়েছে সেটাও সাম্প্রতিক সময়ে বের করে ফেলতে পেরেছে ইরান। জর্ডানের অপ্রকাশ্য মার্কিন স্থাপনাগুলোকে খুঁজে বের করেছে। বিপুল বিশাল বিপণী বিধানের মধ্যে একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে গবেষণামূলক কাজ হচ্ছে, সেখানে ইন্টারনেট ভিত্তিক কাজ হচ্ছে, সেখানে মিডিয়ার কাজ হচ্ছে। সেগুলো কিন্তু এখন একদম সুস্পষ্টভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারছে আইআরজিসি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ইতোমধ্যে চীন, রাশিয়া এবং তুরস্ক প্রাযুক্তিক
গোয়েন্দা তথ্য সরবরাহে ইরানকে সহযোগিতা করেছে। একদম সোজা হিসাব, নাক বরাবর হিসাব। ফলে কি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অবাক হয়ে গেছে যে এই ধরনের নিরবচ্ছিন্ন নিশ্ছিদ্র নিরাপত্তার পরেও কিভাবে ইরান এই তথ্যগুলো পেল। সর্বশেষ একটা ঘটনা বলি, যে ঘটনার কথা এখনো স্বীকার করেনি ইসরায়েল। ইসরায়েলের স্যাটেলাইট কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এটা কিভাবে? এটার পেছনে একটা চমকপ্রদ ঘটনা আছে। ইসরায়েল তার এই ভূ উপগ্রহের মাধ্যমে তথ্য আদান প্রদানের কেন্দ্রটিকে সুরক্ষিত রাখবার জন্য জনবসতিপূর্ণ এমন এলাকায় এর অফিস স্থাপন করেছিল, আবাসিক এলাকায়, আবাসিক ভবনে, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। ওই আবাসিক এলাকার মানুষও কিন্তু ভাবেনি যে ইসরায়েলের এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে ছিল। কিন্তু যখন গত 28 ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো, এই সময়ে ইরান কিন্তু একদম লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল সেটিকে, একদম গুড়িয়ে দিয়েছে। ওই ভবনের কেবলমাত্র ওই ফ্ল্যাটটিকেই ধ্বংস করে দিয়েছে, ওই কেন্দ্রটিকেই ধ্বংস করে দিয়েছে। আর অন্যান্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। দেখুন ইরান কিভাবে সফলতা অর্জন করেছে। পরে কিন্তু স্থানীয় গণমাধ্যমগুলো এ নিয়ে ব্যাপক তোলপাড় করেছে এই তথ্য যখন ফাঁস হয়। এটা দীর্ঘদিন ধরে ধামাচাপা বা এমবার্গো দিয়ে রেখেছিল ইসরায়েলি সরকার। তো এখন আমি ওই কথাটাই বলছি যে সক্ষমতা শুধুমাত্র সামনাসামনি স্থল, আকাশ, নৌপথে যুদ্ধের ক্ষেত্রে নয়, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ইরান তার সক্ষমতার চূড়ায় যেতে পারবে ততক্ষণ সে পরিপূর্ণ সফলতা পাবে না। এখন ফেজ বাই ফেজ ইরান যে যুদ্ধটি করছে, যেমন ধরুন জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে আক্রমণ করছে, ধারাবাহিকভাবে আক্রমণ করছে। গত 3 দিন ধরে আক্রমণ হয়েছে। লেটেস্ট খবর হচ্ছে যে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা পালিয়ে যাচ্ছে জীবন নিয়ে। এরপর দেখুন ইরাক থেকে ঘোষণা দিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি প্রত্যাহার করে নিয়েছে। এখন আছে বাহরাইন। তো আপনারা সবাই জানেন যে বাহরাইন নিয়ে ইরানের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব। তো এই বাহরাইন ইরানের বিরুদ্ধে সুস্পষ্টভাবেই কাজ করছে এবং পুরো বাহরাইন জুড়ে নানাভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে মার্কিন ঘাঁটি, সেনা তাঁবু, গবেষণাগার, বিভিন্ন ওয়ার ইনস্টিটিউট রয়েছে। তো এগুলোও কিন্তু এখন আইডেন্টিফাই করে ধ্বংস করা হচ্ছে। এই যে অ্যামাজনের যে ডেটা সেন্টার, এটা তো খুবই গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ স্থাপনের জন্য, সেটা ভূগর্ভস্থ এবং আকাশে। এই ডেটা সেন্টার তো খুব গুরুত্বপূর্ণ ছিল এবং প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করত, কিন্তু সেটাকে ধ্বংস করে দিয়েছে ইরান। তো এটাকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ডিজিটাল চোখ বলা হচ্ছে। তো এই ডেটা সেন্টারটিকে আসলে কেন চোখ বলা হচ্ছে? কারণ পুরো মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিচালিত হচ্ছে, এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এই ডেটা সেন্টারের একটা সমন্বয় ছিল। যেমন ধরুন কখন কোথায় হামলা হবে, হামলায় কোন যুদ্ধ বিমান ব্যবহার করা হবে, ড্রোন নিক্ষেপ হবে কিনা, অথবা কিভাবে এই যে পুরো পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই ডেটা সেন্টার থেকে বন্টিত হতো। ফলে আমরা কি দেখতে পেলাম, এই ডেটা সেন্টার ধ্বংস হওয়ার পরে গত 48 ঘন্টার কথা যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পুনর্বার বা ফের আর হামলা করতে পারেনি ইরানে। তো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি সক্ষম হয়ে ওঠে ইরান, তাহলে যুদ্ধক্ষেত্রে আরো দুর্দান্ত ভূমিকা পালন করতে পারবে। দর্শক, শেষ করছি একটা তথ্য দিয়ে। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটা আমার উপন্যাস। এর আগে আরো বেশ কটি উপন্যাস বেরিয়েছে, যেমন আর্তগুল বাঙালি, বিপ্লবী আনোয়ার ইব্রাহিম, রাত নেমেছিল বুকে। এরপর আমরা কেউ কেউ এগুলো পড়ে থাকতে পারেন, রোহিঙ্গা তরুণী। তো এরপর এবার বের হলো হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। তো কোন হাদি? হাদি তো মারা গেছেন। যে হাদি একটা বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারে, যে বাংলাদেশ হবে সাম্যের, ন্যায্যতার, সামাজিক ন্যায় বিচারের, সেই হাদির গল্পকে রূপক চিত্রকল্পের মধ্য দিয়ে অসাধারণ স্বপ্নাতুর লেখনীর ভাঁজে ভাঁজে তুলে ধরা হয়েছে। তো স্ক্রলে দেখানো একটা নাম্বারে আপনারা ফোন করে এটা সংগ্রহ করতে পারেন। যারা আমাকে পছন্দ করেন, সমসাময়িক বাংলাদেশকে বুঝতে চান, বাংলাদেশ কোন পথে এগুচ্ছে, ডিপ স্টেজে কি হচ্ছে, কিভাবে বাংলাদেশ তার গণ অভ্যুত্থান সার্থক করতে পারবে, এগুলো নিয়েই বইটি।
আপনারা পড়বেন আশা করছি। বিরক্ত করার জন্য দুঃখিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।